আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর পাক্ষিক আয়োজন আপসহীন বাংলাদেশে। আজ রাত 9টায় যখন এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে তার আগেই সারা দেশে নানান আয়োজনে উদযাপিত হয়েছে বা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন একটা দেশের মানুষ শুধুমাত্র ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়? কেন একটা ভাষা আন্দোলন রাজনীতি ছুঁয়ে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়? এমন ভাষা কেন্দ্রিক আন্দোলনের বহুমাত্রিকতা নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই আপসহীন বাংলাদেশে। আজ আমরা বিসিডিএল স্টুডিওতে এমন দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যাদের রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার এবং দীর্ঘ অভিজ্ঞতা। কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা আমার শুরু করব ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। মাহবুবুল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কর্মজীবন সক্রিয় রাজনীতি থেকে শুরু করে অধ্যাপনা এবং গবেষণা পর্যন্ত বিস্তৃত। আশা করি নতুন প্রজন্ম আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। তার পাশে আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তিনি বাংলা একাডেমির সভাপতি, একই সঙ্গে প্রাবন্ধিক, গবেষক এবং বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, রাষ্ট্রচিন্তকও আছেন তিনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন মিস্টার হক? ডক্টর মাহবুবুল্লাহ, আপনি আমাকে একটু বলবেন নিশ্চয়ই যে আসলে বাংলা ভাষা বা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আন্দোলন সূচিত হয়েছিল সেটা কি শুধুমাত্রই মানে 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার চিন্তা থেকেই, নাকি এর আসলে বহুমাত্রিকতা আছে, রাজনৈতিক তাৎপর্য আছে? আপনারা তো ইতিহাস দেখে এসছেন, শুরু করেন আপনার বিশ্লেষণ দিয়ে। রাষ্ট্রভাষা আন্দোলন বা বাংলা ভাষার জন্য যে আন্দোলন করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, সেই আন্দোলনের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, সেটা একমাত্রিক নয়, সেটা বহুমাত্রিক। এর একটা অর্থনৈতিক কারণ আছে, এর রাজনৈতিক কারণ আছে, এর সাংস্কৃতিক কারণ আছে। আজ এই নানা মাত্রায় আমরা ভাষা আন্দোলনটাকে দেখতে পারি। প্রথম কথা হচ্ছে, ভাষাটা কি? ভাষা হচ্ছে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগের, ভাবের আদান প্রদানের একটা মাধ্যম। এবং পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষায় কথা বলে। দেখা গেছে যে ইউরোপের ইতিহাস ঘেঁটে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে ওয়েস্টফেলিয়ার ট্রিটির পরে আপনার ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়, এবং সেই জাতীয় রাষ্ট্রগুলো কিন্তু প্রধানত ছিল ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র। যেমন ফ্রেঞ্চরা, তারা ফরাসি দেশ ফ্রান্স, সেখানকার ভাষা কিন্তু ফ্রেঞ্চ ভাষা। ব্রিটিশরা তারা ইংরেজি ভাষায় কথা বলে, এবং ব্রিটিশ বা ইংল্যান্ড বলা হয়, সেখানে প্রায় সবাই ইংরেজি ভাষায় কথা বলে। কিন্তু তাছাড়াও আরও অন্য ভাষার মানুষও সেখানে আছে, ওয়েলস আছে, স্কটিশরা আছে, এইসব ভাষাগুলোও আছে। কিন্তু তারপরেও তাদের অভিন্ন আদান প্রদানের, মত বিনিময়ের, ভাব বিনিময়ের মাধ্যম কিন্তু ইংরেজি। জার্মান ভাষায় কথা বলে। তারপরে আবার দু একটি রাষ্ট্র আছে যেগুলো মিশ্র, যেমন সুইজারল্যান্ডে আপনি যদি যান, সেখানে জার্মান ভাষাও পাবেন, ফ্রেঞ্চ ভাষাও পাবেন, এইরকম আছে। তো যাই হোক, সোজা কথা হচ্ছে যে ভাষাটা হচ্ছে মানুষের পরিচয়ের একটা চিহ্ন। এই পরিচয়, এটা মানুষের আত্মপরিচয়ের প্রশ্ন। প্রত্যেকটি মানুষ যেই প্রশ্নটা নিজের কাছে করে বা তার প্রতিবেশীদের কাছে করে, সেই প্রশ্নটি হচ্ছে, আমি কে? আমার পূর্বপুরুষের পরিচয় কি? আমার পূর্বপুরুষ কারা ছিলেন? তারা কিভাবে জীবন যাপন করতেন? এই যে জিজ্ঞাসাগুলো, এই জিজ্ঞাসাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং জাতি গঠনে এটার একটা বিরাট ভূমিকা আছে, এটার ইম্প্যাক্ট আছে। তার পাশাপাশি যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই আত্মপরিচয়ের মধ্য দিয়েই কিন্তু আপনার জাতি রাষ্ট্রের চিন্তাভাবনার অঙ্কুরোদ্গম হয়। বাংলাদেশেও 52তে যে ভাষা আন্দোলন হয়েছিল, তার আগে আমরা পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলাম। সেটাও কিন্তু এক ধরনের আত্মপরিচয়ের কারণেই কিন্তু হয়েছিল। পাকিস্তান আন্দোলনটা হয়েছিল উপমহাদেশে মুসলমানরা তারা একটু অনগ্রসর ছিল, পিছিয়ে পড়া ছিল, সেই কারণে তারা একটা মুসলমান প্রধান রাষ্ট্র তৈরি করতে চেয়েছে, এবং সেটা তারা করেছে। আবার সেই রাষ্ট্র গঠনের পর
যখন দেখা গেল সেই রাষ্ট্রের অন্তর্গত যারা বাংলা ভাষায় কথা বলে তারা দেখছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে অবহেলিত হচ্ছে। বিশেষ করে 1948 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয়, তার পেছনে মূল কারণটা ছিল যে তখন পাকিস্তান সরকার যে মানি অর্ডার ফর্ম চালু করেছিল বা পোস্টেজ স্ট্যাম্প চালু করেছিল, সেগুলো উর্দুতে লেখা ছিল। এবং এটা মানুষ যখন চিঠি লিখতো, এখন হয়তো অত চিঠি লেখে না, তখন চিঠি লেখাটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার ছিল। এবং যাদের সন্তানেরা চাকরি করত তাদের পিতামাতার জন্য মানি অর্ডারে টাকা পাঠাতো, আবার মানি অর্ডারের নিচে একটু সাদা অংশ থাকতো, সেখানে আবার সে কিছু তার ভালো মন্দ সুখ দুঃখ বা তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া এগুলো নিয়েও কিছু মানে চিঠির মতো লিখতে পারত। এটা যখন এর ফরম্যাটটা যখন উর্দু ভাষায় হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাহলে কি আমাদের বাংলা ভাষাটাকে অবহেলা করা হচ্ছে? এটাকে কি ছুঁড়ে ফেলা হচ্ছে? এবং যারা দেশ শাসন করছেন তাদের কাছে কি বাংলা ভাষার কোনো মূল্য নাই? এর মধ্য দিয়ে যে একটা চেতনা সৃষ্টি হয়, সেই চেতনাই কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের কারক হিসেবে কাজ করেছে। রাষ্ট্রভাষার কিন্তু আন্দোলনের একটা অর্থনৈতিক দিক ছিল। আপনি জানেন যে পাকিস্তান আন্দোলন যারা করেছিল আমাদের সমাজে, তারা ছিল মোটামুটি মুসলিম মধ্যবিত্ত, এবং মধ্যবিত্তরা হলো পেশাজীবী। কেউ চাকুরি করে, কেউ ব্যবসা করে, কেউ ওকালতি করে, এই বিভিন্ন ধরনের পেশার মধ্যে তারা আছে। এবং চাকরিজীবীদের সংখ্যায় কিন্তু বেশি। এই চাকরিজীবীরা যখন দেখলো যে উর্দু রাষ্ট্রভাষা হবে, তখন তারা ভাবতে শুরু করলো যে উর্দুতে যদি আমাকে চাকরির কাজকর্মগুলো করতে হয়, তাহলে কি আমার পক্ষে সেটা করা সম্ভব হবে? আমি কিভাবে উর্দু ভাষাটা রপ্ত করব, শিখব? এবং তারা মনে করলো যে এই যে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ হচ্ছে, অবশ্য ঐতিহাসিকভাবে পুরো উর্দু ভাষা ওইভাবে চাপিয়ে দেওয়ার উদ্যোগ হয়নি। উদ্যোগটা হয়েছিল যে কেন্দ্রীয় রাষ্ট্রের রাষ্ট্রভাষাটা হবে উর্দু, প্রাদেশিকভাবে প্রাদেশিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের মনে কিন্তু সেই জিজ্ঞাসাটা এসছে, প্রশ্নটা উঠেছিল যে আমি চাকরি করব কিভাবে? বাংলাকে যদি অস্বীকার করা হয়, আমি বাংলা ভাষাভাষী একজন মানুষ, আমি কোথায় চাকরি পাবো? আমাকে উর্দু ভাষায় চিঠিপত্র লিখতে হবে, সরকারি করসপন্ডেন্স এগুলো করতে হবে। তো এটা আমার পক্ষে করা সম্ভব না, আমি সহজে এই ভাষা শিখতে পারবো না। কাজেই সেখানেও কিন্তু ওই যে বললাম অর্থনৈতিক কারণে, যে এটা এক ধরনের মধ্যবিত্তের অর্থনৈতিক বঞ্চনাবোধ থেকে এটা হয়েছিল। তারপরে অবশ্য বিশাল আকারে বিশাল ক্যানভাসে অর্থনৈতিক বৈষম্যটা এসছে, সেটা পরের কথা। যে কারণে আমাদের স্বাধিকার আন্দোলন হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি বরং এই জায়গা থেকে প্রফেসর হক, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। আপনি শুনছিলেন ডক্টর মাহবুবুল্লাহ বলছিলেন যে কিভাবে আসলে আন্দোলনটা সূচিত হলো, কিভাবে এর অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক তাৎপর্যগুলো আছে। আপনি নিশ্চয়ই সেই বিশ্লেষণটা দেবেন। একই সঙ্গে এটাও শুরুতেই জানতে চাইবো যে ধরেন এই যে ফেব্রুয়ারি মাস এসছে, আমরা ফেব্রুয়ারি মাস এলে এই ভাষার প্রতি যে আবেগ আমরা দেখতে পাই, আপনি কি সারা বছর জুড়ে লক্ষ্য করেন যে আসলে ভাষার প্রতি সেই আবেগটা ফেব্রুয়ারিতে যতটা থাকে, বাকি সময়গুলোতে কোথায় উধাও হয়? রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্রপাত ডক্টর মাহবুবুল্লাহ বললেন যেভাবে, সেইভাবেই হয়েছে। যখন দেখা গেল যে মানি অর্ডার ফর্ম, পোস্টকার্ড এগুলিতে শুধু উর্দু ভাষায় লেখা, তখনই অনেকের চেতনায় চিন্তায় দেখা দিয়েছে যে এই উর্দু এইভাবে যদি আসে আমাদের অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে তো আমরা এই উর্দু ভাষা অবলম্বন করে বাংলা ভাষা ছেড়ে দিয়ে উন্নতি করতে পারবো না। চাকরি বাকরি অথবা রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই আমরা পিছিয়ে থাকবো। এবং পশ্চিম অঞ্চলের লোকদের মধ্যে যারা উর্দু ভাষা ভালো জানে এবং আগে থেকে চলে আসছে, তারাই এখানে জয়ী হবে। আমাদের তো এক ধরনের পরাধীনতা দেখা যাবে। ইংরেজের শাসন থেকে মুক্ত হয়েছে বটে, কিন্তু এখানে নিজেদের স্বাধীনতা রক্ষা করে আমাদের চলতে হবে। সেই কারণে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে। আর এই ব্যাপারটাও ঠিক যে এই জাপান, চীন, চীনের কতগুলো রাষ্ট্র, ইন্দোনেশিয়া, এই বার্মা, তারপরে ভারতবর্ষের অন্যান্য প্রদেশ, এই মানে কি বলে আফগানিস্তান, ইরান, ইরাক, মিশর, এ থেকে একেবারে ল্যাটিন আমেরিকা পর্যন্ত সর্বত্রই নিজেদের ভাষা বাংলা ভাষার দিকে পশ্চাতেই ছিল। বাংলা ভাষার যদি আমরা ইতিহাস লক্ষ্য করি, দেখব যে ব্রিটিশ শাসিত বাংলায়
পরাধীন তখন বাংলা ভাষার কিন্তু অনেক উন্নতি হয়েছে। এই রামমোহন, ইয়াং বেঙ্গল দল, কি বলে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং পরবর্তীকালে আরো অনেকে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, তার আগে এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওদুদ, আরো অনেকে আছেন। দেখা যাবে যে হিন্দুরা আগে এগিয়েছে, মুসলমানরা পরে আত্মপ্রকাশ করেছেন বেশ অনেক বছর পরে। তারপরেও হিন্দু মুসলিম মিলে একটা সমৃদ্ধ বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় চিন্তা ইত্যাদি প্রকাশিত হয়েছে। এই যে ধরেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, আরো 5-6 জন বিজ্ঞানী, অসাধারণ বড় বিজ্ঞানী, এরা এই অর্থে যে যারা আবিষ্কার আছে, উদ্ভাবন আছে, এবং পশ্চিমা বিজ্ঞানীদের সঙ্গে, আইনস্টাইনের সঙ্গে কারো কারো যোগাযোগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন সত্যেন বসু, পদার্থবিজ্ঞান, তার তো আইনস্টাইনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা প্রাত্যহিক জীবনে আমরা নানান ধরনের হিন্দি, ইংরেজি, নানান শব্দ ব্যবহার করি। আমরা অনেক শব্দ নিয়েছিও ধার করে, আমাদের মধ্যে একীভূত হয়েছে, কিন্তু এগুলো যে একদম প্রমিত বাংলা, এই ব্যবহারটা করা যায় না কেন? সংস্কৃত ভাষা ছিল, জি, এবং সংস্কৃত ভাষায় কোনো শাস্ত্রগ্রন্থে আছে যে রামায়ণ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ কেউ যদি বাংলায় রূপান্তরিত করে এবং বাংলা ভাষায় এগুলোর চর্চা করে, বাংলা ভাষা ছাড়াও আরও যেসব ভাষা আছে মানে মানুষের, সাধারণ মানুষের, এইসব ভাষায় চর্চা করে, তাহলে সেই লোক রৌরব নরকে যাবে। রৌরব নরক হলো সবচেয়ে কষ্টকর যে নরক, সেই নরকে যাবে। এই কথাটা চালু ছিল, এবং এর একটা প্রভাব আছে যে সংস্কৃত বাংলাকে মানে নিশ্চিহ্ন করে দিতে চায়, দমন করে রাখতে চায়। এরপরে আসছে ফার্সি ভাষা। এই যে তুর্কি, পাঠান, মোগল, এরা শাসন করেছেন দীর্ঘ সময়, সেই বক্তিয়ার খিলজি থেকে এই সিরাজউদ্দৌলা, মির্জাফর, মীর কাসিম ইত্যাদি, এই পুরো পিরিয়ডে কিন্তু যে যারা এখানে রাজত্ব করেছেন তারা মোটামুটি ফার্সি ভাষায় অফিস আদালত চালিয়েছেন। নিজেদের মানে সাহিত্য রচনার এবং জ্ঞানের চর্চার ভাষা ছিল ফার্সি। তো একদিকে সংস্কৃত ভাষা, পরবর্তীকালে ফার্সি ভাষা, আরও পরবর্তীকালে ইংরেজি ভাষা। তো ইংরেজি ভাষা শিখে অনেকেই বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় প্রাপ্ত ইউরোপীয় চিন্তাভাবনা এবং বিজ্ঞানকে বাংলা ভাষায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এই যে রামমোহন, তিনি তো সংস্কৃত জানতেন, আরবি, ফার্সি। রামমোহন অনেকগুলি ভাষা জানতেন, এবং এই সব ভাষা জেনে বাংলা ভাষাকে উন্নত করা, সমৃদ্ধ করা উচিত, এটা তিনি লিখেছেন। বাংলা ব্যাকরণও প্রথম এই রামমোহন রায় লিখেছিলেন, বাংলা ভাষাকে উন্নত করার জন্য, সমৃদ্ধ করার। এরপরে আমরা যাদের নাম পাই মানে বিখ্যাত লেখক হিসেবে দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, এবং এই সাহিত্য রচনার ক্ষেত্রে অনেকে, ফাইনালি রবীন্দ্রনাথ, এবং তারপরে শরৎচন্দ্র, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, এবং আরও অন্তত 12 জন 15 জন মুসলিম লেখক পাওয়া যায় যারা উন্নত স্ট্যান্ডার্ডের লেখা লিখেছেন। আর হিন্দু মুসলমানের বিরোধ সবসময়ই ছিল, কিন্তু একটা মারামারি, কাটাকাটি, রায়ট এইটা ছিল না। মধ্যযুগে এর পরিচয় পাওয়া যায় না, বিরোধ হয়েছে ছোটখাটো, এটা পাওয়া যায়। এই যে হিন্দু মুসলমানের বিরোধ, এটা তো ইংরেজ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেভাবে তারা হ্যান্ডেল করেছে, তাতে অনেক বেড়ে গেছে। এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর থেকেই, বা আন্দোলন আরম্ভ হওয়ার পর থেকেই, এই হিন্দু মুসলমানের বিরোধিতা রায়টের পর্যায়ে চলে যায়, এবং পরবর্তী 47 সাল পর্যন্ত আর্থে বহু রায়ট হয়েছে। বলা হয় যে আমাদের ঢাকা শহর বা পূর্ব বাংলায় রায়ট হয়নি ইত্যাদি, এগুলো উইশফুল কথা। যেটা হয়েছে সেদিকে অস্বীকার করে ওই ইতিহাস রচনা করলে সেটা ইতিহাস বিকৃত হয়ে যায়, এবং জনগণের জন্য অকল্যাণকর সিদ্ধান্ত আসে। তো এইভাবে বিষয়গুলো এগিয়েছে, এবং ফাইনালি রাষ্ট্রভাষা আন্দোলন। এখানে আরেকটা কথা বুঝতে হবে, মুসলমান সমাজে আশরাফ এবং আতরাফ, এটি কোনো একটা পার্থক্য ছিল। মানে যারা বহিরাগত মুসলিম, যারা উর্দু ভাষায় কথা বলে, কোনো কেউই বাংলা ভাষা গ্রহণ করে না। যেমন আমাদের ঢাকার নবাব বাড়ি, ইভেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিবার, আত্মীয় স্বজন কলকাতায়, তারা তো বাংলা ভাষা গ্রহণ করেননি, এবং বাংলা ভাষা গ্রহণ করাকে তারা অভিজাত্যের বর্জন বা বরখেলাপ হবে সে কারণে করেননি। ঢাকার নবাব বাড়িতে এখনও তারা নিজেরা নিজেদের মধ্যে উর্দু ভাষা দিয়ে কথা বলেন। অথচ এইসব পরিবারের, সে সোহরাওয়ার্দী পরিবারের কথা বলি, আর ঢাকার নবাবে যারা লোকজন, খাজা নাজিমুদ্দিন থেকে আরম্ভ করে অনেকে, তারা তো লন্ডনে লেখাপড়া করেছেন,
একদম স্কুল পর্যায়ে অনেকেই এদেশে ছিলেন, কিন্তু তারপরে বাড়ি লেখাপড়া তো লন্ডনে বসে করেছেন সোহরাওয়ার্দী পরিবারের তাই। কাজে এই অভিজাত পরিবারগুলো অনভিজাত, অর্থাৎ যারা বাংলায় কথা বলে মুসলিম, তাদের প্রতি একটা দূরত্ব বজায় রেখে নিজেদের আধিপত্য রক্ষা করেছেন। এইসব বিরোধের ফলেও নানাভাবে যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালি, তারা নির্যাতিত হয়েছেন। হিন্দুরা সংখ্যায় বড়, অর্থবিত্তে তারা প্রভাবশালী, শিক্ষা দীক্ষাও তাদের অনেক বেশি, এবং সেটা সাধারণ মুসলিম যারা বাংলায় কথা বলেন তাদের জন্য একটা অত্যন্ত অসুবিধার এবং ক্ষতির ব্যাপার ছিল। এর অর্থনৈতিক দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, রাজনৈতিক দিকও আছে। তো এইসবের ফলে যে একটা অপ্রেস সাপ্রেস মাইন্ড, এটা এই রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে অভিব্যক্ত হয়েছে। এই অংশ আমরা একটা কথা বলি তবে জি। আবুল হোসেন আহমদের একটা পুরনো লেখা 1940-এর দশকে, সেটা কেউ একজন খোঁজ পেয়েছেন এবং সেটা এখানে কোনো কোনো পত্রিকায় প্রকাশ করে দেখিয়েছেন। তো তাতে আমি লক্ষ্য করলাম যে তিনি উল্লেখ করেছেন যে উর্দু ভাষার 5-6টা পত্রিকা কলকাতা থেকে তখন প্রকাশিত হয়, বাংলা ভাষায় তার কম সংখ্যক 3-4টা পত্রিকা মাত্র বের হয়। তো এই যে উর্দু ভাষা এইভাবে আসলো, অভিজাত মুসলিম তারা তো উর্দুই চেয়েছেন, যত বাংলা চাননি। আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো ডক্টর মাহবুবুল্লাহ, আপনি যদি স্পষ্ট করেন আমার কাছে। ধরেন যেই ভাষার স্বীকৃতির জন্য আমরা এত ত্যাগ তিতিক্ষা আন্দোলনের কথা বলছি, সেই ভাষাকে এখন কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিনা আপনি দেখেন কিনা, এক। পাশাপাশি এটাও যদি একটু স্পষ্ট করেন যে সর্বস্তরে আপনি পত্রিকা খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে সর্বস্তরে বাংলা চালুর জন্য এক ধরনের মানে আওয়াজ পাওয়া যায়। কেন হয় না আসলে সর্বস্তরে যে ভাষাকে স্বীকৃতির জন্য আমরা এত করলাম? এর একটা কারণ হতে পারে এটা, আমরা যে চাই, আমাদের যে চাওয়া, সেই চাওয়ার মধ্যে সত্যিকার অর্থে আন্তরিকতা নাই। এবং বাংলা ভাষার আজকে যেই সমস্যার কথা আপনি বললেন, সেই সমস্যাটা আমি মনে করি যে এর সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই গভীরভাবে সরি। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে? আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে আমাদের শিক্ষার মানে অবনতি হয়েছে। তার সঙ্গে আবার কি হয়েছে? তার সঙ্গে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী, এমনকি অনেক শিক্ষকও শুদ্ধ করে বাংলা ভাষায় লিখতে পারেন না, আবার শুদ্ধ করে ইংরেজি ভাষাতেও লিখতে পারেন না। অর্থাৎ তারা ইংরেজিতেও কাঁচা, বাংলাতেও কাঁচা। ফলে সেইভাবে যে ভাষার মধ্য দিয়ে নিজেকে সুষ্ঠুভাবে প্রকাশ করার যে শক্তি, যে দক্ষতা, সেই দক্ষতাটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। শিক্ষিত জনগোষ্ঠীর কাছে আসলে বাংলার চেয়ে ইংরেজি বেশি মর্যাদাবান, এরকম কি আমরা ভাবা শুরু করেছি? না, বাংলার চাইতে ইংরেজি মর্যাদা পাওয়ার অনেকগুলো কারণ আছে। এখন হচ্ছে বিশ্বায়নের যুগ। এখন রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, এবং যাচ্ছে বলে তাকে অন্য একটা ভাষাও কিন্তু অন্তত বুঝতে পারা এবং তার মাধ্যমে নিজের মৌলিক চাহিদাগুলো প্রকাশ করতে পারা, কি তাকে সেটা অর্জন করতে হয়। বাংলাদেশের যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে কাজ করে, সৌদি আরবে কাজ করে, সেখানে দেখবেন অনেক বাংলাদেশি শ্রমিক সেখানে রয়েছে। তারা কিন্তু বেশ কিছুটা আরবি শিখে এবং প্রয়োজনে সেখানে তারা আরবি ভাষায় কিন্তু কনভারসেশন করে, তাদের ভাব বিনিময় করে। মানুষের জীবন জীবিকার প্রয়োজনে ভাষা কিন্তু অন্যতম একটা বড় হাতিয়ার, এবং এইটা আমরা বুঝতে পারি যখন আমরা বিশেষ করে যখন এই প্রবাসী শ্রমিকদের বিষয়টা আলোচনায় আনি। তার পাশাপাশি আপনি দেখুন আমাদের মধ্যবিত্ত তারা এবং মধ্যবিত্তের মধ্যে উচ্চবিত্ত যারা, আপনি দেখবেন যে অধিকাংশই তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দেয় এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। সেই উচ্চশিক্ষার তো অনেক ব্যয়বহুল, সেই শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন, সে অর্থ কোথার থেকে আসে? তার পেশার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে তার সেই সামর্থ্য নাই এই অর্থটা ব্যবহার করেন, কিন্তু তারা ব্যবহার করছে। কিভাবে করছে? দুর্নীতির মধ্য দিয়ে করছে। এবং অনেকে বলতে গর্ব করে আমার সন্তানগুলো আমেরিকায় আছে, কানাডায় আছে। না, এই যে জিনিসটা, সেটা হচ্ছে যে পরান্মুখ হওয়া, নিজে কিছু সৃষ্টি না করতে পেরে বন্যের কাছে হাত পাতার যে আমাদের মানসিকতা, এটা এক ধরনের কি বলবো আত্মপ্রবঞ্চনার একটা সামিল।
অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সময় দিবেন, আমি একটা বিরতি নেই। বিরতির পর ফিরে এসে অধ্যাপক হক আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনিও কোনো বাংলা ভাষার সংকট দেখেন কিনা? ডক্টর মাহবুবুল্লাহ যেটা বলছিলেন যে বিশ্বায়নের যুগে আসলে অন্য ভাষা বা আন্তর্জাতিক ইংরেজি ভাষাকেও আসলে উপেক্ষা করার কোনো জায়গা নেই। কিন্তু আবার এটাও তো যে নিজের মাতৃভাষার মর্যাদাও তো অক্ষুণ্ণ রাখতে হবে। সেক্ষেত্রে ধরেন যে প্রসঙ্গটা বারবার আসে যে ধরেন আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলো বলেন, সেটা নিমন্ত্রণপত্র বলেন বা দোকানপাটের বিক্রির তালিকা বলেন, অর্থ রসিদের লেনদেনে বলেন, ব্যবসায়িক জায়গায়গুলো বলেন, সেখানেও আমরা কিন্তু খুব একটা বাংলার ব্যবহার উপেক্ষিত হতে দেখি। এটা কেন হয়? আমি ফিরে এসে আপনার কাছে জানতে চাইব। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ আপসহীন বাংলাদেশে। বিরতির আগে অধ্যাপক হক আপনার কাছে যে এই প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আপনিও কি বাংলা ভাষার প্রতি কোনো সংকট দেখেন কিনা? বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, তারা কেউ কেউ লিখছেন এবং বলছেন যে বাংলাদেশের জনগণের মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা সেন্স অফ ইনফেরিয়রিটি, অর্থাৎ ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে। তো এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সের যা যা বৈশিষ্ট্য, সেটা মানে বাঙালি রাজনৈতিক নেতাদের দেখে এবং নেতা যে যে ধরনের নেতৃত্ব দেওয়া হয় আর যে পরিমাণে দুর্নীতি চলে এবং বাঙালির আত্মমর্যাদা বোধ নিয়ে কথাবার্তা কম বলেন এবং অনেকেই বাঙালি কত নীচ কত হীন এটা খুব আগ্রহের সাথে দেখান। এই ব্যাপারগুলো লক্ষ্য করেই বলছেন যে এই জনসাধারণ ন্যাশনাল ইনফেরিয়রিটি কমপ্লেক্সে সাফার করেন। যে সামর্থ্যবান পরিবার যেগুলো আছে তারাও কি হীনমন্যতায় ভোগে? ইনফেরিয়রিটি কমপ্লেক্স তারাও ভোগে? জাতীয় ব্যাপার, এটা জাতীয়ভাবে হয়ে গেছে। এই জাতি ঐতিহাসিকভাবে নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়ে আসছেন। এইভাবে তারা সিদ্ধান্তে বলছেন যে এটাকে তো ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলা যায় এবং তারা আইডেন্টিফাই করছেন যখন খুব বেশি দুরবস্থায় ছিল বাংলাদেশ এই রাজনৈতিক আলোচনা ইত্যাদি থেকে, যেমন এরশাদের আমার পর্যন্ত শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক মাঝখানে আসলেন, জিয়াউর রহমান এবং তারপরে এরশাদ আসলেন। এই পুরো সময়টা ধরেই তো বাঙালি সম্পর্কে যতটা খারাপ বলা সম্ভব ততটা খারাপ বলেছে এবং যারা অর্থে বিত্তে একটু সচ্ছল তারা তাদের ছেলে মেয়েদেরকে অন্য ইউরোপীয় কোনো কান্ট্রিতে, অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি এমনও দেখছি কিছু ব্যক্তি যে সেক্রেটারি ছিলেন, রিটায়ার করেছে, তারপরে তিনি অস্ট্রেলিয়া গিয়ে সেটেল করছেন নতুন করে বাংলাদেশের প্রতি এবং বাঙালি জাতির প্রতি তেমন একটা আস্থা না রেখে। যে আমি যদি ছোট্ট একটু সময় দেন তাহলে আমি এই বিষয়টার উপরে ডক্টর মাহবুবুল্লাহ আপনার একটু বিশ্লেষণ শুনতে চাইবেন। আপনি শুনছিলেন প্রফেসর হক বলছিলেন যে আসলে ভাষার ব্যবহার বা চর্চার ক্ষেত্রে আমরা জাতিগতভাবেই হীনমন্যতায় ভুগি, ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আসলে কি আপনি তাই মনে করেন? ডেনিস ওয়াকার নামে একজন অস্ট্রেলিয়া, তিনি ছিলেন ইজিপ্টোলজিস্ট, মানে মিশরীয় বিদ্যায় তার দক্ষতা ছিল। তিনি চমৎকার আরবি ভাষা জানতেন, এমনকি মিশরের পিরামিডের গায়ে যে হায়ারোগ্রিফিক লিপিতে যেসব লেখা সেগুলি পাঠোদ্ধার করতে পারত। সেই মানুষটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭৩-৭৪ সালে বাংলাদেশে এসেছিলেন, কারণ তিনি বিভিন্ন জাতির আত্মজিজ্ঞাসা, আত্মপরিচয় এই প্রশ্নগুলো নিয়ে গবেষণা করেন এবং তিনি এখানে এসে আবুল মনসুর আহমদের বই থেকে শুরু করে গে জাতীয় যত বই পুস্তক আছে তিনি বাংলা ভাষাটাও বুঝতেন, জানতেন, তিনি পাঠ করেছে। তিনি একটা কথা বলেছে যে এখানকার একটা সমস্যা হচ্ছে বাংলা ভাষা যারা চর্চা করেন তাদের সমস্যা হচ্ছে তারা কলকাতার কাছ থেকে প্রেরণা। আচ্ছা, হ্যাঁ, এবং এই যে কলকাতার কাছ থেকে প্রেরণা নেওয়া, এই প্রেরণা নেওয়ার মধ্যে কিন্তু এক ধরনের হীনমন্যতা বোধ আছে। এবং এটা তো সত্য কথা যে বাঙালি হিন্দুরা বাংলা ভাষার চর্চা, বাংলা সাহিত্যের চর্চা যত দিন থেকে করছে এবং যত প্রবলভাবে করছে, যত সমৃদ্ধভাবে করছে, সেই তুলনায় আমরা মুসলমানরা অনেক পেছনে ছিলাম, বিশেষ করে বাঙালি মুসলমানরা অনেক পেছনে। আপনি দেখেন একটা সময়ে মাত্র ৩টা উপন্যাসের নাম আমরা শুনেছি, আব্দুল্লাহ, প্রেমের সমাধি ইত্যাদি, এই সমস্ত উপন্যাসগুলির কথা শুনেছি। এর বাইরে ভিন্ন কোনো উপন্যাস সেই সময় লিখিত হয়নি, অন্তত মুসলিম লেখকদের কালে। ফলে আমরা দেখেছি যে ৪৭-৭০ কালে সেই আপনার কলকাতার আপনার কি বলে মানে আনন্দবাজার পত্রিকা কিংবা আরো যে সমস্ত সাহিত্য পত্রিকা আছে, নবকল্লোল আছে, এই পত্রিকাগুলো দেশ, সাপ্তাহিক দেশ, এগুলোর দিকে একেবারে উন্মুখ হয়ে এখানকার যারা একটু বাংলা ভাষার চর্চা করতেন তারা তাকিয়ে থাকতেন। তার ফলে হয়েছে কি
এখানে একটা পর্যায় পর্যন্ত সমস্ত চিন্তাভাবনা লেখা ওই ভাগীরথী ওই পারের মানে প্রেরণা এবং ওই পারের চিন্তাভাবনা তারা প্রভাবিত হয়েছে। কিন্তু এই ভাষা আন্দোলনটা হওয়ার ফলে যেটা হলো, সেখান থেকে কিন্তু একটা নতুন চেতনা সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা দেখি ভাষা আন্দোলন কেন্দ্রিক যে প্রথম যে সংকলন 53 সালে বেরিয়েছিল, সেখানে কিন্তু আমাদের যারা লিখিয়েছিলেন, যারা কবি, প্রাবন্ধিক এবং গল্প লেখক, তারা কিন্তু চমৎকার চমৎকার রচনা করেছে, সুন্দর সৃষ্টি করেছে। এবং তারপর থেকে কিন্তু বেশ কিছু নাম আমাদের সাহিত্যে এসেছে। তো তার মধ্যে কবিদের মধ্যে শামসুর রহমানের নাম এসছে, আপনার আল মাহমুদের নাম এসছে, আরো অন্যান্য অনেকের নাম এসছে, সাহিত্যিকদের মধ্যেও অনেকের নাম, প্রাবন্ধিকদের মধ্যেও অনেকের নাম এসছে। এইটা সম্ভব হয়েছে আমাদের এই নতুন চেতনার পথে। কিন্তু তারপরেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম যদি আমাদের হীনমন্যতা বোধটা না থাকতো। তারপরেও আপনি দেখবেন বাংলাদেশ ভিত্তিক যে সাহিত্য, যে ভাষা, এবং পশ্চিমবঙ্গ ভিত্তিক যে সাহিত্য, যে ভাষা, সেই দুইটার মানে দুই ধরনের রচনা যদি আপনি সামনে নেন, সেখানে শব্দ বিন্যাস বলেন, শব্দের ব্যবহার বলে, সেখানে কিন্তু একটা পার্থক্য, একটা মানে পার্থক্য রেখা আপনি আবিষ্কার করুন। আমি প্রফেসর আনিসুজ্জামানকে বলেছিলাম, যে বাংলা ভাষার উপর অনেক চর্চা করেছে, গবেষণা করেছে, যে এইরকম একটা গবেষণা করলে কেমন হয়, একদিকে আমাদের তৎকালীন মানে পূর্ব বাংলা এবং পরবর্তীকালে বাংলাদেশের লেখাজোকা, আর অন্যদিকে পশ্চিমবঙ্গের লেখাজোকা, এই দুটো পাশাপাশি নিয়ে দেখবে যে সেখানে একটা বেশ পার্থক্য রেখা আছে। এটাই এসছে কারণ আমাদের এই অঞ্চলটা নদীমাতৃক, আর পশ্চিমবঙ্গ বা বীরভূম এই অঞ্চলগুলো হচ্ছে লাল দেশ, সে লাল মাটির দেশ। সুতরাং মন মানসিকতার দিক থেকে, গড়নের দিক থেকে পলিমাটির দেশের সঙ্গে লালের একটা যে পার্থক্য, সেটা আবুল মনসুর আহনা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর কথাই কিন্তু তুলে ধরেছে। প্রফেসর হক, আপনিও কি মনে করেন যে তাহলে এই হীনমন্যতা কাটিয়ে উঠবো কি করে? প্রথমত এক, দ্বিতীয়ত আপনি একটু লক্ষ্য করবেন, যেহেতু আমরা বিশ্বায়নের যুগে বাস করি, অনেক ভাষার প্রতি আমাদের আসলে দক্ষতা, প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, কিন্তু এখানে একটা মানে খুব সাধারণ দৃষ্টিভঙ্গি আছে যে আপনি যদি উর্দু ভাষার দিকে একটু আগ্রহী হন, তাহলে আপনাকে পাকপন্থী হিসেবে চিহ্নিত করা হবে। আপনি যদি হিন্দি ভাষার প্রতি আগ্রহী হন, তাহলে আপনাকে ভারতপন্থী হিসেবে আখ্যায়িত করা হবে। আপনি যদি ইংরেজি ভাষার প্রতি আগ্রহী হন, তাহলে আপনি মার্কিনপন্থী হিসেবে চিহ্নিত করা হবে। মানে এই জায়গা থেকে কিভাবে আমরা এইটা কাটিয়ে উঠবো? একটা কথা 1972 সাল থেকে পরবর্তী 5-7 বছর খুব বলা হয়েছে যে বাঙালির নৈতিক চেতনা অত্যন্ত দুর্বল, মরাল কনসাসনেস, বাঙালির ইতিহাস চেতনা নেই, এরকম কতগুলো কথা বলা হতো। এইগুলোরও একটা মানে প্রভাব আছে, যার ফলে ইনফিনিটি কমপ্লেক্সটা জোরদার হয়েছে। আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ইতিহাসের যে জায়গায় আমাদের জাতির মানে কৃতিত্বের পরিচয় আছে, ভালো কিছু করেছে সেদিকে, আর খারাপগুলো অবশ্যই উল্লেখ করা উচিত, কিন্তু খারাপটা অতিক্রম করে আমরা ভালোর দিকে যাব এবং ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো কিছু টাকা আছে ইতিহাস বিভাগের কোনো শিক্ষক, সেটা দেখেন, কিন্তু ইতিহাস রচনার কাজে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আর অগ্রসর হয়নি। এশিয়াটিক সোসাইটি এই ইতিহাস বিভাগের শিক্ষক দিয়ে একজন উদ্যোগ নিয়ে আরো মানে পরবর্তীকালের ইতিহাস কিছু বই বের করেছেন, কিন্তু ইতিহাসের যে তাগিদ ছিল ব্রিটিশ আমলে, যে সময় নিহাররঞ্জন রায়ের এই বই বেরিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইগুলো বেরিয়েছে, আরও কেউ কেউ ইতিহাস লিখেছেন, সেই আর্টসটা পাকিস্তান প্রতিষ্ঠার পর কমে গেছে, এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর সাধারণ মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে আগ্রহ যাচ্ছে যে আমাদের ইতিহাস দরকার। কিন্তু যারা লিখবেন ইতিহাস, যারা উচ্চ পর্যায়ের বুদ্ধিজীবী, তাদের মধ্যে এই চিন্তাটা অল্পই কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে যেতে জানতে চাইবো যে আপনি শুনছেন প্রফেসর হকের কথাবার্তা, সেখানে ধরেন যে আমরা নিজেরা কি করতে পারি বাংলা ভাষার মর্যাদাকে রক্ষার ক্ষেত্রে বা বাংলাদেশের মর্যাদাকে আরো উঁচু আসনে নিয়ে যেতে। কিন্তু বাট এটাও তো একটা বড় প্রশ্ন যে সরকার নীতি নির্ধারকদের যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এই ফেব্রুয়ারি মাসে আপনি অনেক ধরনের আয়োজন দেখবেন, কিন্তু সারা বছরে গিয়ে আমরা সেটা ভুলতে বসি। আপনি এটা নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আপনার পাশে যিনি আছেন প্রফেসর হক, তিনি বাংলা একাডেমির সভাপতি। আপনি কি মনে করেন যে বাংলাকে নিয়ে যতটা চর্চা হওয়া দরকার, গবেষণা হওয়া দরকার, সেই বিষয়গুলো বাংলা একাডেমি কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলেন বা সরকারি যেসব নীতি নির্ধারণের পর্যায়গুলো আছে, সেখানে কি আসলে সেই গুরুত্বটা দেওয়া হয় কিনা? আমি বিরতির পর ফিরে এসে আপনার সাথে জানতে চাই। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নিউজ 24 এর পাক্ষিক আয়োজন আপসহীন বাংলাদেশে। আমরা আজ কথা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস 21শে ফেব্রুয়ারি নিয়ে ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসলে বলছিলাম যে আমরা কিভাবে বাংলা ভাষার মর্যাদা আরো উচ্চ স্থানে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে সেখানে আপনি কোনো চেষ্টা দেখেন কিনা, এক। দ্বিতীয়ত আরেকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আদালত প্রাঙ্গণ, আপনি উচ্চ আদালতে যদি লক্ষ্য করেন, সেখানে প্রচুর মানুষ বিচার প্রার্থী আসেন, তারা আসলে বুঝতেও পারেন না যে আদালতের রায়টা কি আসছে, কারণ তার ভিন্ন ভাষায় রায় দেওয়া হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কোনো মন্তব্য করার থেকে প্লিজ মন্তব্য করবেন। পৃথিবীর একটা দেশের কথা অন্তত বলতে পারে, চীনের কথা আমি কথা, সেখানে আপনার শিক্ষার মাধ্যম কিন্তু চীনা ভাষা, এবং চীনা ভাষা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী চীনা ভাষাতেই কথা বলে, অন্য কোনো ভাষা নয়। কিন্তু চীনে কিন্তু ঐতিহ্যগতভাবে পাশ্চাত্য দর্শনের কথা বলেন, বিজ্ঞানের কথা বলেন, ইতিহাসের কথা বলেন, আরও অন্যান্য যেসব বিষয় রয়েছে সেই বিষয় সংক্রান্ত গ্রন্থগুলো বড় বড় পণ্ডিতদের, বিজ্ঞানীদের, জ্ঞানীদের, স্কলারদের লেখা বইগুলো তারা চীনা ভাষায় অনুবাদ করেছে, এবং অব্যাহতভাবে বিরতিহীনভাবে সেই অনুবাদগুলো তারা করে চলছে। ফলে তাদের যারা শিক্ষার্থী, তারা কিন্তু তাদের নিজ ভাষাতেই কিন্তু জ্ঞানের উচ্চতর শাখায় আরোহণ করতে পারছে। এখন এটা তো একটা খুব পুরনো কথা যে মাতৃভাষাটা অনেকটা মাতৃদুগ্ধের মতো। মাতৃদুগ্ধ আপনি যদি সেই মায়ের স্তন পান না করেন তাহলে যেমন একটা শিশুর সুষ্ঠু বিকাশ সম্ভব নয়, তেমনি মাতৃভাষা ছাড়া কিন্তু একটা জাতি বলি বা একটা জনগোষ্ঠীর বলি সুস্থ উন্নতি সম্ভব নয়। তো এই যে আমরা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ, কিন্তু যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে ভাষার প্রতি আমাদের মায়াটা, স্নেহটা, ভালোবাসাটা যেন মেকি হয়ে উঠছে। আপনি পাশ্চাত্যের স্কুলগুলোতে যান, কলেজগুলোতে যান, আপনি দেখবেন যে ওরা শুধু তার দেশের যে মাতৃভাষা আছে, হ্যাঁ, মানে বেলজিয়ামে যান, নেদারল্যান্ডসে যান, যেখানেই যান না কেন, তার স্থানীয় যে ভাষা আছে সেই ভাষাটা যেমন তারা শিখছে, তার পাশাপাশি আরও 2-3টা ভাষা, এমনকি অনেকে ল্যাটিন ভাষারও চর্চা করে। আপনি আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো বা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখো, এইখানে আমরা কতজন সংস্কৃত ভাষার চর্চা করি, এবং বাংলাদেশের যারা বিত্তশালী, যারা উচ্চ শ্রেণীতে অবস্থান করছে, তারা কিন্তু শিকড়বিহীন হয়ে যাচ্ছে, এবং শিকড়বিহীন হয়ে শূন্যলতার মতো তারা অবস্থান করছে। এই অবস্থাটা কিন্তু ইতিহাসের একটা পর্যায়, প্রত্যেক জাতির জীবনে এইরকম একটা পর্যায় কিন্তু আছে। সরকারের নীতি নির্ধারণী যে পর্যায়গুলো আছে, সেখানে কি আসলে গবেষণা, অনুবাদ, চর্চার প্রতি কোনো মনোযোগ আপনি দেখেন? একটা রেফারেন্স বই, রেফারেন্স গ্রন্থ, সেটা অনুবাদ করতে গেলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, সেইটা কি আপনি করছেন কি? হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, সেইটা করার মতো মেধাবী মানুষ আমাদের মধ্যে কজন আছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে এক ধরনের, আসলে কিন্তু একটা জাতি মেধাহীন না, কিন্তু তার শিক্ষা ব্যবস্থার কারণে একটা জাতি এমন সব গ্র্যাজুয়েট তৈরি করে, এমন সব MA পাস লোক তৈরি করে, যে MA পাস লোক আসলে প্রাইমারি পাস কিনা সেই ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয়। আজকে শিক্ষা ব্যবস্থার যে দৈন্য, শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, ধসে পড়েছে, সেইটার ফলে কিন্তু এখন আপনি যদি বড় ইনভেস্টমেন্টও করেন, তাইলে আমার কিন্তু একটা আশঙ্কা যে সেই ইনভেস্টমেন্টেরও যথার্থ ব্যবহার কিন্তু হবে না। প্রফেসর, আপনার যদি বিশ্লেষণটা কি হবে? উনি বলছেন বিনিয়োগের কথা, মেধার কথা, একই সঙ্গে এটাও আমি যোগ করে দিই আপনাকে, যদি আপনি এটাও উল্লেখ করেন, কারণ আমাদের তো এখন অনেক জাতিগোষ্ঠী আছে, তাদের তো অনেকেরই ভাষা আছে, এটাও নিশ্চয়ই আপনাদেরই কাজ তাদের ভাষাগুলোকে রক্ষা করার। একটা কথা বলতে, ইউনেস্কো থেকে বিদ্যমান মাতৃভাষাগুলোকে রক্ষা করার যে আয়োজন করেছে অনেক দিন ধরেই, গত 30 বছর ধরে, এইটাকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। কেন? যেগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের পশ্চাৎবর্তী থাকার বহুবিধ কারণ হচ্ছে। বলা হতো আমাদের দেশে ভাষা বিজ্ঞানে 16,000 এরকম মাতৃভাষা আছে যেগুলো বিলীয়মান। তো এই 16,000 মাতৃভাষা বিলীয়মানই থাকবে এবং বিলয় হয়ে যাবে। এখন ভাষাতাত্ত্বিকেরা পাবেন না খোঁজ করে 16,000 মাতৃভাষা, অনেকগুলো অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। এখন যেটা দরকার সেটা হলো 200 ভাষায় দৈনিক পত্রিকা প্রকাশিত হয় আজকের পৃথিবীতে। এই 200 ভাষার অবস্থা কি করে উন্নত করা যায় সেই চেষ্টা প্রত্যেক ভাষাভাষী লোকদের, এবং তাদের দেশে যারা সরকার, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক নেতা, বুদ্ধিজীবী, তাদের সবারই কর্তব্য নিজের নিজের ভাষাটাকে রক্ষা করা। বাংলাদেশেও রক্ষা করার চেষ্টা আছে, কিন্তু রক্ষা না করারও একটা চেষ্টা আছে।
ইংরেজির দিকে ঝুঁকে যাওয়ার কারণ ইংরেজি শিখলে বাইরে যাওয়া যাবে, বেশি টাকা অর্জন করা যাবে, এসব কারণে। এখানে একটা কথা, আফ্রিকায় অনেকগুলো রাষ্ট্রের ভাষা ইংরেজি রাষ্ট্রভাষা। কেন? যে তাদের নিজেদের ভাষা একেবারেই পশ্চাৎবর্তী ছিল, তাতে শব্দের সংখ্যা থেকে আরম্ভ করে কিন্তু তার পরিচয় খুব কম ছিল। তো সেই অবস্থায় তারা ইংরেজি গ্রহণ করেছে। কিন্তু একমাত্র দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য রাষ্ট্রগুলোর তো আমরা নামও খুঁজতে হলে খোঁজ করে বের করতে হবে, তারা তো উন্নতি করতে পারেননি। আমরা তো জানি আমাদের শিক্ষাগত অবস্থা কি রকম। এখন সেই লোকটি যখন আদালতে যান এবং ইংরেজিতে তার রায় পান, তিনি আসলে কতটুকু বোঝেন সেই বিষয়টা যেমন স্পষ্ট হতে পারি না। পাশাপাশি আপনি ডক্টর মাহবুবুল্লাহ কিন্তু এটাও উল্লেখ করছিলেন, যেটা বিনিয়োগ করে বা আপনি চর্চা বা গবেষণা বাড়াবেন, সেখানেও তিনি সন্দিহান। কারণ যেভাবে একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে, সেই লুটেরা শ্রেণী আসলে এই টাকা নিয়ে গবেষণা করবে কিনা সেটা নিয়েও তো ডক্টর মাহবুবুল্লাহ সন্দিহান আছেন। এখানে সরকার পক্ষ থেকে মানে একটা বডি থাকা উচিত, যারা অনুসন্ধান করবেন কারা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করতে আগ্রহী, নিজে নিজেই কিছু কিছু কাজ করেছে, এবং যারা এটা করেন তাদেরকে তো আর্থিক দিক থেকে গবেষণার জন্য সাপোর্ট দেওয়া উচিত, আর্থিক সাপোর্ট। আর বাংলা ভাষা রাষ্ট্রভাষা না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব আরো বিপন্ন। অলরেডি অনেকখানি বিপন্ন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা যেভাবে ঢাকায় এসে ঢাকায় বসে তোমাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা বলে, এটা কি এই দিল্লিতে অথবা কলকাতায় বসে তারা বলতে পারবে? সেখানে বাধা পড়ে, আরো অনেকটা ফি বাধা পড়ে। বাংলাদেশে বাধা হয় না, সে কারণে এইভাবে কথা। যে ভারত সম্প্রতি কতগুলো কঠোর কথা বলেছে বাংলাদেশ সম্পর্কে, এবং বাংলাদেশ থেকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। তাহলে একটা মানে কি বলে একটা বিবাদের অবস্থা স্পষ্ট হয়ে উঠছে। এইখানে আমাদের দুইটা রাষ্ট্র সম্পর্কে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে খুব সুচিন্তিত মানে মত থাকা দরকার লেখালেখি। জি, আমি খুব বেশি হয়তো সময় পাবো না। আমি আপনাদেরকে আর ১ মিনিট করে দিতে পারবো। যদি ১ মিনিটের মধ্যে শেষ করতেন মিস্টার হক, যে ধরেন আজকের দিনে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমি শেষ করতে হবে অনুষ্ঠান। উন্নতি হয়েছে আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা থেকে আজ পর্যন্ত তো বাংলা ভাষা। এই উন্নতির ধারাটা রক্ষা করা এবং আরেকটু সবল করা দরকার। আর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, তার জন্য রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করার দরকার আছে। বই মেলা সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি বলবো যে অনেক বইয়ের মধ্যে অন্তত ৫০-৬০টা বই বেশ ভালো বের হয়। সেই ভালো বইগুলো নিয়ে আলোচনা সমালোচনা দরকার। জি, কিন্তু আলোচনা সমালোচনা পৃষ্ঠপোষকতা অবশ্যই নিশ্চয়ই বহু জরুরি। আমি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। আপনার যদি ১ মিনিট করে বলেন, আপনার কাছে আজকের দিনে ২১-এর শিক্ষা কি হবে? এখানে তো রাজনীতি ছাড়া কোনোটাই অগ্রসর হওয়া, বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হয় না। আমাদের রাজনীতির মান উন্নত করা দরকার। তার জন্য অনেক কিছু আমরা লিখতে পারি, অনেকে লিখছে। এসবের দিকে তো লেখার দিকেও তো রাজনীতিবিদদের মনোযোগ দেওয়া দরকার। ছাত্র রাজনীতি নিয়ে নানান কথা বলা হচ্ছে, কিন্তু যেটাকে আজকে ছাত্র রাজনীতি বলা হয়, এর মধ্যে প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতির যে ভালো দিকটা সেটা অ্যাবসেন্ট, খারাপ দিকটাই এখানে আছে। এবং বাইরের রাজনৈতিক দলের সঙ্গে যে তাদের সম্পর্ক, এর ফলে বাইরের খারাপটা ছাত্র রাজনীতির পাতেও ঢুকে গেছে। তো এইগুলি বিবেচনা করতে হবে। আমাদের রাজনৈতিক স্ট্যান্ডার্ড উন্নত করার উপায় বের করতে হবে, কাজ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশকে গড়ে তোলার জন্য, উন্নত করার জন্য রাষ্ট্রভাষা বাংলারও উন্নতির প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। প্রশান্ত বাবুল, আপনার বিশ্লেষণ কি হবে যদি ১ মিনিটের মধ্যে বলতেন যে আপনার কাছে আজ ২১-এর শিক্ষা কি? ১ মিনিটের মধ্যে আর কি বলবো, সেটা হচ্ছে যে যতদিন এখানে একটা সত্যিকারের জনগণের রাষ্ট্র না হবে, ততদিন আমাদের অনেক আকাঙ্ক্ষারই মৃত্যু ঘটবে, এবং সেই আকাঙ্ক্ষাগুলি কখনোই পূরণ হবে। এবং সেই সব আকাঙ্ক্ষার মধ্যে একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে আপনার মাতৃভাষা বাংলার উন্নতি, তার শ্রীবৃদ্ধি, তার সমৃদ্ধি, এবং এর ব্যাপক ব্যবহার, জীবনের সর্বস্তরে এটার ব্যবহার। এইগুলো কিন্তু হবে না। তো জনগণের রাষ্ট্র কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। আপনার স্বাধীনতার ৫৩ বছরেরও বেশি পার হয়ে গেছে। এই বছরের মধ্যে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র বলতে যেটা বোঝায় সেটা কিন্তু হয় নাই। যদি কোনোদিন জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যদি কোনোদিন মেহনতি মানুষ, বিশেষ করে নিম্নবর্গের মানুষ যদি আমাদের রাজনীতিতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে পারে, রাষ্ট্র ব্যবস্থায় কর্তৃত্ব স্থাপন করতে পারে, তাহলেই হয়তো আমরা এটা আশা করতে পারি যে মাতৃভাষার বাংলার যে সত্যিকারের কদর,
সত্যিকারের যে সম্মান, সত্যিকারের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুবুল্লাহ। একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য আমাদেরকে জানিয়েছিলেন। আর এই ছিল আজকের আপসহীন বাংলাদেশে। আবারও দেখা হবে নিউজ 24 এর পর্দায়। নিউজ 24, গণমানুষের গণমাধ্যম।